যাই হোক, জি স্যার। যেহেতু প্রথম ক্লাস, তোমাদের সাথে সরাসরি প্রথম কথা বলার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তোমরা পড়ালেখা কেমন করছো বলো তো? প্রথম স্যার ভালো। স্যার মোটামুটি। পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এখন তোমাদেরকে খুব ভালো করে পড়ালেখা করতে হবে। ঈশান ঈশান হচ্ছে হোমওয়ার্ক দিয়েছো, কিন্তু বাংলা হোমওয়ার্কটা দেওনি কেন? স্যার গতকালকে বাংলা হোমওয়ার্ক দিছি তো। হ্যাঁ, স্যার গতকালকে বাংলা হোমওয়ার্ক দিছি। গতকালকে দিয়েছো। ক্লাস কি বারে ছিল? ক্লাস ছিল পুরো বৃহস্পতিবারে, আর তুমি শুক্রবারে জি স্যার। স্যার হোমওয়ার্ক। যে বৃহস্পতিবারে রাতের বেলা দিছি স্যার। আমি রাত্রে চেক করেছিলাম। স্যার আমি দিছি স্যার, আমার স্যার হোয়াটসঅ্যাপে দেখেন আমারটা দিয়ে দিছি। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে তো চেক করেই তো বলছি, না হলে আমি বলতে পারতাম যে ঈশান হচ্ছে হোমওয়ার্ক দেওয়ানি। প্রত্যেকজন প্রত্যেকটা দিন আমার ক্লাসের হোমওয়ার্ক দিতেই হবে, এটা মাথাতে রেখো, ঠিক আছে? রোশাকে মনে থাকবে? প্রান্তপাল, জি স্যার। প্রান্তপাল তুমি কি হোমওয়ার্ক দাও? উম্মে হাবিবা ও ও ভালো করে হোমওয়ার্ক দেয় না, মানে হোমওয়ার্ক দেয় হচ্ছে মাহিন, ফাহিম, আশা, এই যে মানে হাতে গোনা 4-5টা ছিল, এরা প্রতিদিন হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করে। আর হচ্ছে কি, আর যেগুলো আছে ও আরেকজন হচ্ছে হোমওয়ার্ক দেয়, সেটা হচ্ছে তাওফিক বাশার, তারপরে হচ্ছে জুনায়েদ আরাফাত, এই ছেলেগুলো প্রায় হোমওয়ার্ক দেয়। আরেকটা দেয় মামুন, তারপরে হচ্ছে সাফা, এই ছেলেগুলো খুব বেশি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাকিগুলা দেখি যে ছেলেদের মা কান দেখাচ্ছে। ওই যে গ্রামের ভাষায় আরেকটা প্রবাদ আছে না, যে আমিও পারি না আল্লাহ বাবাও ছাড়ে না, আমিও পারি না আল্লাহ। কি বলেছিলাম না এটা? এর আগেও তো বলেছিলাম। কারণ হচ্ছে জি স্যার। প্রত্যেকটা মুসলমান পরিবারকে উদ্দেশ্য করে বা প্রত্যেকটা মুসলিমকে উদ্দেশ্য করে রাসূল আল্লাহ বলেছিলেন যে তোমাদেরকে নামাজ পড়তে হবে বা তোমাদের সন্তানদেরকে নামাজ শেখাতে হবে। কয় বছর থেকে বলো তো? বলা হচ্ছিল যে 5 বছর। যখন 7 বছর হবে, 7 বছর থেকে। হ্যাঁ 7 বছর থেকে, থ্যাংক ইউ, 7 বছর যখন হবে তখন তাকে নামাজের কথা বলো। যখন 10 বছর হয়ে যাবে তখন তাকে নামাজের জন্য পিটাও, যে তুমি নামাজ পড়ছো না কেন, তাহলে তুমি ওকে নামাজের জন্য মারো। আর যখন 12 বছর বয়স হয়ে যাবে তখন তাকে ঘর থেকে বের করে দিতে হবে। তো এরকমই একজন পিতা যখন হচ্ছে সন্তানের 12 বছর হয়ে যাচ্ছে তারপরে নামাজ পড়ছে না, তখন কি করছে? সন্তানকে ঘর থেকে বের করে দিচ্ছে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে সন্তান তখন নামাজে গেছে, মসজিদে যে নামাজের জন্য নিয়ত করতে হয় কিনা বলো তো? নিয়ত করতে হয়। তখন আমরা নিয়ত করতে হয়। হ্যাঁ, নিয়ত করতে হয়। এবং যখন নিয়ত করি তখন কিন্তু আমরা যেহেতু আরবি কম পারি, এর জন্য বাংলাতে নিয়ত করি কি, আমি কিবলামুখী হয়ে জোহরের নামাজ বা জোহরের ফরজ নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার, এভাবেই তো বলি নাকি? এখন ওই ছেলে নিয়ত করছে কেমন করে দেখো, যে আমিও পারি না, আব্বুও ছাড়ে না, আল্লাহু আকবার। তাহলে নামাজ হবে? না স্যার। না আমাদের স্যার হবে না। আমাদেরও কিন্তু এইটাই হয়ে গেছে, যে তোমরা পড়ালেখা করতে চাচ্ছ না, আমরা তোমাদেরকে জোর জবরদস্তি করে পড়ালেখা করছি। জোর করে কোনো কাজ করা সম্ভব না যদি তুমি না চাও মন থেকে। কারণ হচ্ছে কি দেখো, সময় তোমার জন্য বসে থাকছে না। আজকে খুলবে, কালকে স্কুল খুলবে, পরশুদিন স্কুল খুলবে, করতে করতে কিন্তু আমরা দীর্ঘ সেই জানুয়ারি সরি 20 মার্চ মাস থেকে শুরু করে আমরা কিন্তু 21 মে মাসে চলে আসছি, ঠিক আছে না? এই এতটা দীর্ঘ পথ পরিক্রমা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, ঘরে বসে কিন্তু আমাদের কার্য সম্পাদন করতে হচ্ছে, কিন্তু সময় আমাদের জন্য বসে থাকছে না। যেহেতু সময় আমাদের জন্য বসে থাকছে না, সেহেতু কিন্তু আমাদের
কাজগুলোকে কাল করব কাল করব কাল করব বা আগামী কাল করব এরকম ভাবে যদি ফেলে রাখো তাহলে দেখবা যে একটা সময় কি হয়েছে, কাজের স্তূপ হয়ে গেছে বা কাজ পাহাড়ের মতন সব বড় হয়ে গেছে। তখন তোমার আর কোনো কাজ করতে ভালো লাগবে না। কথাটা বুঝতে পেরেছো? আবার দেখো আমাদের যে সকল পিতা মাতা একটু সচেতন, ওই সকল পিতা মাতা কি করছে, প্রাইভেট পড়াচ্ছে, ছেলে মেয়েকে বাসাতে টিচার রেখে প্রাইভেট পড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরা শুধু প্রাইভেট যারা পড়ছে ওরা অঙ্ক আর ইংরেজি বেশি করে পড়ছে। কি ভুল বলছি? না স্যার, শুধু অঙ্ক আর ইংরেজি পড়ে। কি না স্যার, আমি কি ভুল বলছি বলো? না স্যার। আমি নো স্যার। ভুল বলছি না, কারণ বাস্তবতা নিজেকেই কথা বলে বলছি। এখন দেখো আমাদের অধিকাংশ অভিভাবক তাই করছে কি, যে শুধু অঙ্ক আর ইংরেজি প্রাইভেট পড়াচ্ছে। আমরা দেখো আমরা জানি যে যেহেতু গ্রেডিং পদ্ধতিতে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে যদি এ প্লাস না হয়, তাহলে শুধু অঙ্ক আর ইংরেজিতে যদি 100 করে নাম্বার পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কি হবে না, সেটা এ প্লাস ধরা হবে না। হবে হবে না। এই বছর তুমি ক্লাস 7 এ পড়ছো, তার মানে কি আর সামনে আর একটা বছর পরে, এই আরেকটা বছরও না, আর কয়েক মাস পরে তুমি 8 এ উঠবা, এবং 8 এ ওঠার পরে তোমার একটা বোর্ড পরীক্ষা আছে। এই পরীক্ষাটাতে তুমি যদি ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। এটা হয় বাংলা অথবা ইসলাম শিক্ষা অথবা অঙ্ক, ইংরেজি, গণিত, বিজ্ঞান, যেটাই হোক না কেন তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে কি করতে হবে, সমান গুরুত্ব দিতে হবে। আর যদি তুমি সমান গুরুত্ব দিয়ে না পড়ালেখা করো, তুমি মনে করো না যে শুধু অঙ্ক আর ইংরেজিতে 100 করে নাম্বার পেয়ে যাবা আর তোমাকে সরকার কি করে দেবে, এ প্লাস দিয়ে দিবে। ঠিক আছে? যাই হোক, অনেকগুলো কথা বললাম। আমরা দেখো পড়ছিলাম কারক কাকে বলে, কারক কত প্রকার, এগুলো পড়েছি, এবং সাথে সাথে পড়েছিলাম কারক কিভাবে আমরা চিনব। ঠিক আছে না? আমরা একটা কারক কারক যাতে খুব সহজে মনে রাখা যায় এরকম একটা ক্লাসও নিয়েছিলাম। সেটা হচ্ছে কি, রোজার মধ্যে ঈদের আগে একটা লাইভ ক্লাস ছিল, ওই ক্লাস। তাহলে আমরা ওখানে অনেকগুলো কবিতা, আমরা 2টা কবিতা দিয়ে কারকটাকে পড়িয়েছিলাম। দেখো কারকের সংজ্ঞায় যদি বলি, তাহলে বলা হচ্ছে বাক্যের অন্তর্গত। যদি কারকের কথা বলি, কারক, ঠিক আছে, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে আমরা কারক বলছি। ঠিক আছে? ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম। হ্যাঁ হ্যাঁ, বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে আমরা কারক বলছি। মনে থাকবে? আমরা জানি যে কারক হচ্ছে 6 প্রকার। কয় প্রকার বললাম? 6 প্রকার। আমরা প্রত্যেকটা জানি 6 প্রকার। কর্মকারক, করণকারক, তারপরে হচ্ছে সম্পাদন কারক, অবদান কারক, আর হচ্ছে অধিকরণ কারক। যাই হোক, আমাদের কারক নিয়ে আমরা অনেক কথা বলেছি, আবার কিভাবে কারক নির্ণয় করা যায় সেটা নিয়ে কথা বলেছি। আজকে আমরা পড়ব বিভক্তি। ভালো করে দেখো, বিভক্তি এমন একটা জিনিস যেটা হচ্ছে কি, বাক্যের আর পরে বসে, বাক্যের পরে না, সরি, শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, যেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো, তাই না? ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছো বলতে গেলে যে ওইভাবে পড়া হয়েছে যে আমিও পারি না, আপুও ছাড়ে না, আল্লাহু আকবার। কারণ হচ্ছে যে পড়ার মতন পড়া হয়নি। আমরা শুধুমাত্র ক্লাসে যতটুকু দেখিয়েছি ততটুকু শেষ করেছি। এখন বলা হচ্ছে দেখো, বিভক্তি শব্দের পরে বসে। বিভক্তি কোথায় বসে? শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে। আবার দেখো কোনো ক্ষেত্রে শব্দের আগেও বসতে পারে, আগে বসতে পারে না, এটা আমার ভুল হয়ে গেছে। শব্দের আগে কখনো বিভক্তি যুক্ত হতে পারে না, শব্দের মধ্যে যুক্ত হতে পারে। যেমন পড়েছে, দেখো। আবার যদি বলি পড়ে, এই যে দেখো এখানে পর যোগ এটাই হচ্ছে আমাদের বিভক্তি। কথাটা মনে থাকবে? তাহলে এখানে যদি আমরা বলি, তাহলে এটাকে মধ্যে এসে ব্যবহার করা হচ্ছে না, পড়েছে।
আবার স্যার। এর সাথেও বিভক্তি এ যুক্ত হচ্ছে, আবার ছে এর সাথেও বিভক্তি এ যুক্ত হচ্ছে। তোমরা বুঝতে পেরেছো? তাহলে বিভক্তি শব্দের শেষে এবং মধ্যে বসতে পারে, তবে মধ্যে ব্যবহৃত হয় এইটা কমই, শেষে বেশি ব্যবহৃত হয়। তোমরা বুঝতে পেরেছো? আমরা পড়েছিলাম ষষ্ঠ শ্রেণীতে বিভক্তি আর হচ্ছে প্রত্যয় শব্দের পরে যুক্ত হয়, পরে বা ক্রিয়ার পরে যুক্ত হয়, আর হচ্ছে কি উপসর্গ শব্দের আগে ব্যবহৃত হয়ে কি হয়, নতুন শব্দ গঠন করে। ঠিক আছে না? আমরা 40 পৃষ্ঠা নেই, 40 পৃষ্ঠাতে এগুলো পড়েছিলাম। এখন দেখো বিভক্তির সংজ্ঞাটা সবাই লিখে নেন। বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থ পূর্ণতায় সাহায্য করে তাকে বিভক্তি বলে। বুঝতে পেরেছো? বাক্যে ব্যবহৃত আচ্ছা, আজকের ক্লাসে কি সেতু জয়েন করেছো? সেতু আজকের ক্লাসে সেতু, জোবাইর, মামুন, তোমরা কেউ জয়েন করেছো? ইয়েস স্যার। কে জোবাইর join? স্যার আমি সেতু বলছি। সেতুর কোডটা বল, তোমার আইডি কই? মাহির শাহরিয়ার সেতু লেখা আছে স্যার। আমি শাহরিয়ার সেতু। যাই হোক, আল্লাহ তোমাকে সুবুদ্ধি দান করুক, আমিন। আর খুব ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা এবং হোমওয়ার্ক প্রতিদিন দিবা, ঠিক আছে? জুবাইর জয়েন করেছে তো, মামুন জয়েন করেছে, মামুন, রাহাত জয়েন করেছো, রাহাত জয়েন করেনি, অনেকজন, রাহি জয়েন করেছো, রাহি, এতজন জয়েন করেনি, এই সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি সংজ্ঞাটা লিখেছি। বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থপূর্ণতায় সাহায্য করে তাকে আমরা কি বলছি? বিভক্তি বলছি। ঠিক আছে? অর্থপূর্ণতায় বা নতুন শব্দ গঠনে সাহায্য করে, সেটাই হচ্ছে বিভক্তি। মনে থাকবে? বিভক্তির প্রয়োজনীয়তা তুমি যদি দেখো তাহলে আমরা এর প্রয়োজনীয়তা বলে শেষ করতে পারবো না, কারণ আমরা জানি যে আমাদের বাংলা শাস্ত্র পাঠে করতে হলে কর্তা যোগ হচ্ছে কি কর্ম আর হচ্ছে ক্রিয়া ব্যবহার হয় নাকি? তাই হয় কর্তা, তারপরে হচ্ছে কি কর্ম আর হচ্ছে ক্রিয়া। আর যদি আমরা বলি ইংরেজির কথা, তাহলে কি হবে? সাবজেক্ট, ভার্ব আর আর অবজেক্ট। অবজেক্ট। ইংরেজিতে তো এই ব্যবহার হয় নাকি? যেমন ইয়েস স্যার। আই ইট রাইস। রাইস। Yes, sir. এটা যদি আমরা বাংলাতে লিখি তাহলে কি হয়ে যায়? আমি ভাত খাই। ভাত খাই। ভুল হলো নাকি? না স্যার। ভুল তো হয়নি মনে হয়, আমার মনে হচ্ছে তো ভুল হয়নি। তাহলে দেখো আমি ভাত খাই, এটা কি লিখছি? বাংলাতে লিখছি। তাহলে বাংলাতে আমি হচ্ছে কি কর্তা, আমি কি কর্তা না? আর খাই হচ্ছে কি ক্রিয়া, জি স্যার। ইয়েস স্যার। ক্রিয়া, আর আমি হচ্ছে ক্রিয়া। আর বাকি হচ্ছে কি কর্ম। কিন্তু দেখো ইংরেজিতে কর্ম স্যার।
ইংরেজিতে সাবজেক্ট হচ্ছে কি আই, তারপরে ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে ইট, আর রাইজ মানে কি ভাব, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে বাংলা আর ইংরেজিতে শব্দ গঠনের প্রক্রিয়া সেটা কিন্তু আলাদা। এখন দেখো আমরা জানি যে একটা সার্থক বাক্যে ভার্ব থাকলে আমরা ওটাকে অনেক সার্থক হিসেবে চিহ্নিত করে থাকি, কিন্তু যে বাক্যে ভার্ব মানে কি ক্রিয়া, যে বাক্যে ক্রিয়া নেই সেই বাক্য কি বাক্য হবে না? অবশ্যই হবে। এখানে বলা হচ্ছে দেখো মাঠে মাঠে অজস্র ফসল, মাঠে মাঠে অজস্র বা হচ্ছে অনেক, ঠিক আছে, অজস্র ফসল। আমরা যে পদের পাঁচটা প্রকার জানি, তাহলে এই পাঁচটা প্রকারের আমরা যদি চিন্তা করি এখানে কি ক্রিয়া আছে, কোনো কাজ করা বোঝাচ্ছে এর মধ্যে? নাই স্যার। কোনো- No, নো স্যার। স্যার, এখানে কোনো ক্রিয়া নাই। দেখো মাঠে এটা কিন্তু একটা নাম, তাহলে এটা বিশেষ্য। আবার মাঠে এটা কিন্তু নাম, এটা বিশেষ্য। অজস্র মানে হচ্ছে কি অনেক, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ বা হচ্ছে বিশেষণ। আবার দেখো ফসল, সেটাও হয়ে যাচ্ছে নাম, তাই না? তাহলে যে মাঠে Yes, sir. অজস্র ফসল এটা Yes, sir. নাই। তারপরে কি এই বাক্যটা দ্বারা কি আমরা অর্থ বুঝতে পারছি না? আমরা পাচ্ছি। যে বাক্যটা লিখছি এই বাক্যটা স্যার পাচ্ছি। ক্রিয়া নাই, তারপরে কি আমরা এর অর্থ বুঝতে পারছি যে মাঠে মাঠে অজস্র ফসল আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো যদি আমরা যে এখানে এর বিভক্তি যুক্ত করছি, যেমন হচ্ছে কি মাঠ, 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 অজস্র ফসল, এবার দেখো তো ভালো লাগছে? না স্যার। না না স্যার, স্যার, বাক্য- না স্যার মিলছে না। বাক্যকে যদি তুমি অর্থপূর্ণ করতে চাও তাহলে অবশ্যই বিভক্তি যুক্ত করতে হবে। এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে, এখানেও এর বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? বিভক্তি যুক্ত করতে হবে। তাহলে তুমি বিভক্তি এই যে 28 নম্বর পৃষ্ঠাতে তোমাদের দেওয়া আছে বিভক্তির প্রয়োজনীয়তা, এটা অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে? বলা হচ্ছে বিভক্তির প্রকারকে, বিভক্তি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমরা নাম বিভক্তিকে আবার বলে থাকি শব্দ বিভক্তি, আর ক্রিয়া বিভক্তিকে বলে থাকি ধাতু বিভক্তি। কথা বুঝতে পেরেছো? নাম বিভক্তিকে বলে থাকি কি ক্রিয়া বিভক্তি, এর শব্দ বিভক্তি, আর ক্রিয়া বিভক্তিকে বলে থাকি ধাতু বিভক্তি। বুঝতে পেরেছো? প্রধানত কয় প্রকার বললাম? Yes, sir. প্রধানত Yes, sir. দুই প্রকার নাকি? 6 দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার স্যার। শব্দ বা একটা শব্দ বিভক্তি, একটা ক্রিয়া বিভক্তি। স্যার শব্দ নাম বিভক্তি আর একটা ক্রিয়া বিভক্তি। আরেকটা হচ্ছে ধাতু বা ক্রিয়া বিভক্তি। এগুলো একটু লিখে রাখো, ক্রিয়া বিভক্তি। কথা বুঝতে পেরেছো? এখন দেখো শব্দ বা নাম বিভক্তি হচ্ছে নাম পদের সাথে বা নাম শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয়, নাম যেগুলো নামকে বুঝিয়ে থাকে সেগুলোর সাথে যেগুলো যে বিভক্তি যুক্ত হয় সেগুলোকে আমরা বলছি নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে বললে কাকে বুঝি আমরা? ফকিরকে বুঝি না? তাহলে এটা Yes, sir. এই যে এটা হচ্ছে নাম বিভক্তি। আর দেখো ধাতু বা ক্রিয়া বিভক্তি, যেমন রহিম বই পড়ে, পড়ে। এখানে রহিম বই পড়ে যদি বলি রহিম বই পড়ে, এখন দেখো রহিমের সাথে কি আমাদের বিভক্তি যুক্ত হয়েছে? হয়নি। বইয়ের সাথে যুক্ত হয়েছে? তাও হয়নি। এই যে পড়ের সাথে যুক্ত হয়েছে, তার পরের সাথে যুক্ত হয়েছে পদ ও ডামিনার যোগ এ। এর ক্রিয়ানুকূল হচ্ছে পর। বুঝতে পেরেছো? এর সাথে এ বিভক্তি যুক্ত হয়ে সেটা হয়ে গেল পরে। মনে থাকবে? Yes, sir. এখন দেখো কারক ভেদে আবার বিভক্তি বলা হচ্ছে 7 Yes, sir. কারক ভেদে কি বলা হচ্ছে? বিভক্তি 7 প্রকার। যেমন হচ্ছে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চমী বিভক্তি এবং ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি। তাহলে কারক ভেদে আমরা বিভক্তি কত প্রকার পেলাম? কারক,
ভেদে শব্দ বিভক্তি আবার 7 প্রকার। 7 প্রকার। মনে 7 থাকবে প্রকার। কি কি বলছি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী। সপ্তমী। তাই না? জি স্যার। তাহলে আমরা এই 7 প্রকার বিভক্তি পেলাম। দেখো আমি বারবার পুরো মুখস্থ আছে। 7 প্রকার বিভক্তি যে পাচ্ছি, এই 7 প্রকার বিভক্তির মধ্যে আমাদের এক বচন আর বহু বচনের রূপগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। দেখো প্রথমে বলা হচ্ছে, আমরা যদি ঘর টেনে করি, ঘর টেনে তো এত বড় করা সম্ভব না, তারপরে করি বলা হচ্ছে এটা হচ্ছে এক বছরের রূপ, এটা হচ্ছে বহু বছরের রূপ, তোমরা ধরে নাও। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? Yes, sir. এটা হচ্ছে কি? প্রথমা বিভক্তি। ঠিক আছে, প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তিতে হচ্ছে এক বছরে হবে শূন্য। বুঝতে পেরেছো? এখানে দেখো তোমাদের দেওয়া আছে কি অ, তারপরে হচ্ছে অন্তস্থ এ, এ বা হচ্ছে অন্তস্থ অ, তারপরে সাথে অর্থাৎ হচ্ছে অ, অ, এ আর হচ্ছে তে। আমাদের আর তোমরা যখন আরো ভালো করে পড়বা তখন দেখবা যে প্রথমা বিভক্তি বললে কিন্তু শূন্য বিভক্তিকে আমরা বেশি বুঝে থাকি। কথাটা বুঝতে পেরেছো? প্রথমা বিভক্তি বললে জি স্যার। শূন্য বিভক্তিকে বুঝে থাকি। হ্যাঁ বলো, সাকিব বলো। কথাটা বুঝতে পেরেছো? তাহলে যখন আমরা শূন্য বিভক্তি প্রথমে মানেই হচ্ছে আমরা শূন্য বিভক্তিকে বুঝে থাকি। এখানে দেখো বহু বচনে অনেকগুলো দেওয়া আছে, রা, ইয়া, গুলি, গণ। এতগুলো তো আমার এখানে লেখা সম্ভব না, গুলি, গণ। তারপরে চেষ্টা করছি। হ্যাঁ, রা, ইয়া, গুলি, গণ। ঠিক আছে, দেখো তারপরে যদি দ্বিতীয় বিভক্তির কথা বলি, আমি আবারও বলছি তোমাদেরকে এই ফর্মটা খুব ভালো করে করতে হবে। যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমাদের দেখবা যে পড়ালেখায় অনেক ভুল হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিভক্তি বলি তাহলে হচ্ছে কি কে রে এ রে, কে রে রে, কে এরে এরে। আর হচ্ছে কি এ রে। আমার পুরো এক বচন মুখস্থ। বুঝতে পেরেছো? এক বছরে জি স্যার। এর আর বহু বচনে বলছে দিকে কে দিকে রে দে, দিকে কে দিকে রে দে, দিকে কে দিকে রে দে। দেখো বলে তোমরা পড়ো। দিকে। এখন দেখো তৃতীয়া, তৃতীয়া বিভক্তিতে কি বলা হচ্ছে বলো তো? তৃতীয়া বিভক্তি দিয়া করতে, দ্বারা দিয়া, দ্বারা দিয়া কর্তৃ। দিয়া করতে। তৃতীয় বিভক্তিতে বলছে দ্বারা দিয়ে আর হচ্ছে দিয়া। অর্থাৎ দিয়া দিয়ে বা স্যার, দিয়া আছে, দিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, দিয়া আর দিয়ে একই, তুমি দিয়াই লিখো, সমস্যা নেই। দ্বারা দিয়া আর হচ্ছে কি করতে। বুঝতে পেরেছো? এখন দিকের দ্বারা, দিকের দিকের দ্বারা, দের দ্বারা আর দিক করতে, এগুলো হচ্ছে আমাদের তৃতীয় বিভক্তি। চতুর্থ বিভক্তি দেখো আবার বলছে কে রে কে রে এ রে, দে রে। এরে 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 এরে। বলছে কে রে এ রে। এই যে চতুর্থ বিভক্তি আর হচ্ছে দ্বিতীয় বিভক্তি, এটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আমরা যখন কারণ পড়ব তখন কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তখন আমরা কি পাই? এটা কর্মকারক পাই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাই, আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারক পাই। দেখো কর্মকারকের কথা যখন আমরা বলছি তখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে যাচ্ছি, আবার সম্প্রদান কারকও কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি, তাই না? এখন সম্প্রদান কারকের সংজ্ঞা কিন্তু আমরা জানি যে সত্য ত্যাগ করে দান করা বোঝালে সেটা সম্প্রদান কারক হয়। আবার দেখো সেক্ষেত্রে কর্মকারকের সংজ্ঞাও আমরা জানি, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তা কারক বলে, কর্মকারক বলে। এটাও কিন্তু আমরা জানি। তাহলে যে এই যে কর্তা আর হচ্ছে কর্ম আর হচ্ছে কি সম্প্রদান কারক, তাই না? এই দুইটা কিন্তু দুই রকমের কারক। যখন আমরা দ্বিতীয় বিভক্তি বলি তখন অধিকাংশই হচ্ছে
কর্মকারকের উদাহরণ হিসেবে আমরা এটাকে চিহ্নিত করে থাকি। আর যখন চতুর্থ বিভক্তি বলি তখন এটা হয়ে যায় সম্প্রদান কারকের বিভক্তিগুলো। মনে থাকবে? Yes, sir. যখন সম্প্রদান কারক Yes, sir. হয়ে যাচ্ছে চতুর্থ বিভক্তি, মনে থাকবে তো নাকি? আর কর্মকারকের জন্য Yes, sir. তৃতীয় বিভক্তি। এখন যখন চতুর্থী যখন হলো এরপরে স্যার আরেকবার বলেন তো, আমি বুঝতে পারিনি, কারেন্ট চলে গেছিল তো ওই জন্য। আচ্ছা, দিগন্ত পারমাণবিক দেখো আমাদের দ্বিতীয় বিভক্তিতে কে রে এ আছে আছে, আবার ইয়েস স্যার। চতুর্থ বিভক্তিতে কে রে এ আছে। এখন দেখবা যে আমরা যখন কারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি, হ্যাঁ, তখন আমরা কি বিভক্তি পাই? আমরা পাই হচ্ছে কি কারক পাই হচ্ছে কর্মকারক। ঠিক আছে? তুমি যদি আগে ক্লাস জি, স্যার। করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, কারণ জি, স্যার। কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা পাই হচ্ছে কর্মকারক। এই যে কর্মকারক আমরা পাচ্ছি, আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আবার আমরা সম্প্রদান কারক পাচ্ছি। ঠিক আছে? পাই। সম্প্রদান Yes, sir. সম্প্রদান কারকের সংজ্ঞা আর কর্মকারকের সংজ্ঞা কি একই? না, সম্প্রদান কারকের সংজ্ঞা না। হচ্ছে যে আমরা যা কিছু শব্দ ত্যাগ করে দান করা বোঝায়। যেমন ফকিরকে ভিক্ষা দাও, আমরা যদি ফকিরকে ভিক্ষা দিই তাহলে ওর কাছ থেকে ওকে আমরা শর্ত দিই যে তুমি 10 দিন পরে টাকা ফেরত দিবা, এরকম কোনো কথা নো স্যার। বলি কি? বলি না। নো স্যার। এই শর্ত ত্যাগ করে আমরা ফকিরকে টাকা দিই, তখন আমরা জানি যে আমরা এই টাকা আর ফেরত নিব না বা ফেরত পাবো না। ঠিক আছে না? তখন এটা হচ্ছে শর্ত Yes, ত্যাগ sir. করে দান করা বোঝায়। এটা হবে হচ্ছে সম্প্রদান কারক। আর দেখো কর্মকারক বলা হচ্ছে যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কি? কর্মকারক। যাকে আশ্রয় করে এটা হচ্ছে কর্মকারক। তাহলে আমরা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি ব্যবহার করে থাকি, আর হচ্ছে সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি ব্যবহার করে থাকি। মনে থাকবে? জি স্যার, বুঝতে পারছি। জি, স্যার, বুঝতে পেরেছি। একটু বেশি মনোযোগ দিতে হবে, কারণ হচ্ছে তুমি যাই বলো না কেন বাংলা গ্রামার কে তুমি কতটা সহজ করে করতে জানি না, তবে বাংলা গ্রামার ইংরেজি গ্রামারের জন্য কঠিন। বুঝতে পেরেছো? এর জন্য আমাদের একটু বেশি বেশি স্টাডি করতে হবে। জি, স্যার। পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তির কথা যদি বলি আমরা তাহলে আমরা দেখতে পাবো কি বলো তো? পঞ্চমী বিভক্তিতে হতে হবে স্যার হতে থেকেছে। থেকেছে। হতে থেকেছে। আমরা যখন কারকের সংজ্ঞা জি। করব তখন আমাদের কাছে বিভক্তিটা আরো সহজ হয়ে যাবে। আমরা কারকের সংজ্ঞার পাশাপাশি তখন আমরা বিভক্তিটাকে মিলিয়ে নেব। দেখো হতে থেকেছে এটা হচ্ছে কি পঞ্চমী বিভক্তি, তারপরে ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এ, আর সপ্তমী বিভক্তিতে আবার এ অ তে এতে। বুঝতে পেরেছো? এ অন্তস্থ অ তে জি, স্যার। এখন দেখো আমাদের প্রথম বিভক্তিতে কি ছিল? প্রথম বিভক্তি তো কি ধরে এগুলো ছিল এ আর হচ্ছে কি তে ছিল ছিল। এটা আমরা আবার কিসে পাচ্ছি? স্যার, ছিল। সপ্তমী বিভক্তিতেও পাচ্ছি না? এ অ জি, স্যার। और ते। তারপরে হচ্ছে কি তে। এতে নাকি? আচ্ছা Yes, sir. এতে এতে। আছে, তাহলে এটাও আমরা সপ্তমী বিভক্তিতে পাচ্ছি। তার জন্য আমরা বেশিরভাগ বললাম যে প্রথম বিভক্তিতে ম্যাক্সিমাম শূন্য বিভক্তি হয়ে থাকে। প্রথম বিভক্তিতে কি হয়? ম্যাক্সিমাম শূন্য বিভক্তি হয়ে থাকে। মনে থাকবে? তাহলে আমরা স্যার। Yes, sir. দেখো আমাদের বেশিরভাগ এক বছরের গ্রুপগুলো যদি আমরা জানতে পারি বা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু তোমার কাছে বিভক্তি অতি সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে যখন আমরা কারক পড়বো, কারকের যে প্রকারভেদগুলো পড়বো, তখনও আবার এসে আমরা এই চার্টের সাথে বা এই যে বিভক্তির যে এক বছর বহু বছরের রূপ আছে এগুলোর সাথে আমরা মিলিয়ে নেব। কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো নাকি? Yes, sir.
স্যার বুঝতে পেরেছি। ইয়েস স্যার বুঝতে জি পারছি। স্যার বুঝতে পারছি। আজকের মতন কিন্তু আমরা এইখানে শেষ করব। তার আগে আমি হোমওয়ার্কটা দিয়ে দিই। হোমওয়ার্ক হচ্ছে বিভক্তি কত প্রকার, বা আগে হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে? সংজ্ঞা, প্রকারভেদ আমাদের দুই ভাগে ভাগ করবো, একটা নাম বিভক্তি, একটা হচ্ছে শব্দ ক্রিয়া বিভক্তি। ওইটা যাবে, তারপরে আবার কাগজ থেকে শব্দ বিভক্তি 7 ভাগে ভাগ করা আছে, সেটাও লিখতে হবে। আর হচ্ছে কি এক বছর বহু বছরের গ্রুপ, ঠিক আছে? বহু বচনের গ্রুপ তোমাদেরকে অবশ্যই হোমওয়ার্ক দিতে হবে, যেহেতু হোমওয়ার্ক করতে হবে তার পাশে হোমওয়ার্ক লিখে দেন স্যার। হ্যাঁ? স্যার পাশে হোমওয়ার্ক লিখে দেন। তোমার কথা বুঝতে পারছি না। স্যার তোলা হয়ে গেছে। স্যার তোলা হয়ে গেছে। দেখো সংজ্ঞা, তারপরে হচ্ছে প্রকারভেদ, এক বচন আর হচ্ছে বহু বচনের গ্রুপ, এই পুরোটা তোমাদেরকে কি করতে হবে, হোমওয়ার্ক করে আমাকে এই হিসাবটা করে দেখাবে, ঠিক আছে? আজকে রাতে 8:30টার মধ্যে দিয়ে দিব। ওকে স্যার। ওকে স্যার। 8:30টার আগে দিবা। কিসের জন্য 8:30? রাত্রে তোমার নিয়ে বসে থাকবে নাকি? এখন ক্লাস শেষ হবে 12টাতে, তুমি হচ্ছে বিকাল হতে দিবা, ঠিক আছে? ওকে স্যার। তাহলে ওকে ওকে স্যার। স্যার। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা আসসালামু আলাইকুম স্যার। সবার জন্য দোয়া করবা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখেন, আমিন। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আসসালামু আলাইকুম। ঘরে থাকেন না, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।